প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাবিরা সুলতানা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি টপিকস দিয়ে। আজকে আমরা 11 অধ্যায় জিনতত্ত্ব বিবর্তনের তৃতীয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়ব ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এবং পলিজেনিক ইনহেরিটেন্স। 18 শতকে ম্যান্ডেল যে দুটা সূত্র দিয়েছিল, 19 শতকের পরে বিজ্ঞানীরা দেখেন যে সেই সূত্রের কিছুটা ব্যতিক্রম পাওয়া গেছে। যেমন ধরো অ্যাপিস্টেসিস হচ্ছে একটা জিন যখন একটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, সেটা হচ্ছে অ্যাপিস্টেসিস। এখন আমি একটু উদাহরণ দিই। মনে করো যে একটা রঙিন মোড়ক, সেই রঙিন বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে ক্যাপিটাল সি, আর তাকে বাধা দিবে হচ্ছে ক্যাপিটাল আই। তাহলে ক্যাপিটাল আই যে বাধা দিচ্ছে সে হচ্ছে অ্যাপিস্টেটিক জিন, আর যে বাধা পাচ্ছে সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এখন সেকেন্ড জেনারেশনে গিয়ে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে দেখা গেল যে যেখানে ক্যাপিটাল সি আছে, ক্যাপিটাল আই আছে, সেখানে ক্যাপিটাল আই কী করবে? ক্যাপিটাল সি অর্থাৎ রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে এবং সেই মোড়কটা হয়ে যাবে সাদা। আর যেখানে ক্যাপিটাল আই নাই, ক্যাপিটাল সি আছে, সেটা রঙিন হবে। আর যেখানে ক্যাপিটাল সি নাই, আই নাই, সেটা সাদা হবে। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস হচ্ছে যেখানে ডাবল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশকে বাধা দেবে, অবশ্যই নন অ্যালিলিক জিনের মধ্যে। তো এখানে এক মুখ বধির, অর্থাৎ কথাও বলতে পারে না, কানেও শোনে না, এরকম যদি পুরুষ ও স্ত্রীর মাঝে তুমি ক্রস করো, দেখা যাবে যে ফার্স্ট জেনারেশনে সবাই কথা বলতে পারবে, কানে শুনবে বা বাক শ্রবণক্ষম। কিন্তু সেকেন্ড জেনারেশনে দেখা যাবে যে 9 জন বাক শ্রবণক্ষম আর 7 জন হচ্ছে মুখ বধির। তো এই যে যেখানে ডাবল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, সেখানে ডাবল প্রচ্ছন্নটাই প্রকট বৈশিষ্ট্যে প্রকাশ পাচ্ছে। চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই। সবাইকে আজকের ক্লাসে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা 11 অধ্যায় তৃতীয় ক্লাসটি পড়ব, অর্থাৎ জিনতত্ত্ব বিবর্তনের। আজকে আমরা পড়ব হচ্ছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এবং পলিজেনিক ইনহেরিটেন্স। অ্যাপিস্টেসিস, এটি ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পরস্পর অ্যালিল না এমন দুটা জিনের মধ্যে যদি একটা জিন অপর একটা নন অ্যালিলিক জিনের প্রকাশে বাধা প্রদান করে, তাহলে বাধা দানকারী জিনটিকে বলা হয় অ্যাপিস্টেটিক জিন, আর যে বাধা পাচ্ছে অর্থাৎ বাধাপ্রাপ্ত জিনটিকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। এই প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাপিস্টেসিস, অর্থাৎ একটা আরেকটার অ্যালিল না, কিন্তু বাধা প্রদান করবে তার বৈশিষ্ট্য প্রকাশে। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ 9:3:3:1 এর পরিবর্তে সেকেন্ড জেনারেশনে অ্যাপিস্টেসিসের অনুপাত হবে 13:3। 1960 সালে ব্র্যাডসন সর্বপ্রথম অ্যাপিস্টেসিস শব্দটি ব্যবহার করেন। তিনি সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিনদের সাথে রঙিন সাদা লেঘর্নের ওয়াইনডটেড ক্রস করা। এখন রঙিন পালকের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল সি, আর রঙিন পালক বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় হচ্ছে প্রকট জিন ক্যাপিটাল আই। অর্থাৎ সাদা লেঘর্নের জিনোটাইপ হবে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই। আমরা এখানে বুঝতে পারছি যে বাধা দিবে ক্যাপিটাল আই, অর্থাৎ ক্যাপিটাল আই যেখানে থাকবে সেখানে রঙিন হবে না। আবার সাদা লেঘর্নের জিনোটাইপ ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই হলেও সাদা ওয়াইন ডটের জিনোটাইপ হবে স্মল সি, স্মল সি, স্মল আই, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে ক্যাপিটাল সি প্রকট হাইপোস্ট্যাটিক জিন আর ক্যাপিটাল আই হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাটিক জিন। এখন আমরা পিতামাতা নিলাম যথাক্রমে ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল আই সাদা লেঘর, আর স্মল সি, স্মল সি, স্মল আই হচ্ছে মুরগি, মোরগ হচ্ছে লেঘর, ওয়াইনডট হচ্ছে মুরগি। আমাদের ফার্স্ট ফ্যামিলি যেটা, আমি একটা তোমাদের মেসেজ দিয়ে রাখি যে এই চিহ্নটা হচ্ছে পুরুষ বোঝানোর জন্য এবং এই চিহ্নটা হচ্ছে নারী বোঝানোর জন্য। আগেকার দিনে পুরুষরা তীর ধনুক নিয়ে যুদ্ধ করতো, তাই পুরুষ বোঝানোর জন্য অনেকটা তীরের মতো চিহ্নটা দেয়া হয়। আর মেয়েরা আয়না দিয়ে এবং তখনকার সময় হাতে এই হ্যান্ডেল যুক্ত আয়না ব্যবহার করে তারা রূপচর্চা করতো, যার কারণে এই নারীদের সাইন বোঝানোর জন্য একটা আয়নার মতো হ্যান্ডেলের মতো সাইন বোঝানো হয়।
এখন আমরা এই দুইটার ক্রসে যে ফার্স্ট ফ্যামিলি বা প্রথম সংকর বা প্রথম যৌন পেলাম সেটা হবে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই। কিন্তু যেহেতু ক্যাপিটাল আই আছে অর্থাৎ প্রকট এখানে রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা প্রদানকারী জিন ক্যাপিটাল আই, তাই কোনোভাবেই এটা রঙিন হতে দিবে না, অর্থাৎ রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে, তাই এটা হবে সাদা। যদিও আমাদের রঙিন বৈশিষ্ট্য দানকারী ক্যাপিটাল সি ছিল, কিন্তু বাধা পাওয়ার কারণে হয়ে গেছে সাদা। এখন আমরা দ্বিতীয় সংকর পুরুষে যাব। এখানে আমরা যে গ্যামেটগুলো পেলাম ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল আই স্মল সি ক্যাপিটাল আই স্মল সি স্মল আই। এখন এখানে একটা পুরুষ এবং আমরা স্ত্রীর সাথে ক্রস করলাম। ক্রস করার পর সেকেন্ড ফ্যামিলিতে গিয়ে আমরা চেকার বোর্ডের মাধ্যমে সহজভাবে এটা পাবো। চেকার বোর্ডে গিয়ে দেখলাম যে এক পাশে আমরা নিব এই অ্যাক্সিসটা হবে নারীদের, এই অ্যাক্সিসটা হবে পুরুষদের। তাহলে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই যখন ক্যাপিটাল সি ক্যাপিটাল আই এর সাথে ক্রস করলো তখন আমাদের আসলে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই অর্থাৎ সাদা। এরপর ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল সি স্মল আই অবশ্যই সাদা যেহেতু ক্যাপিটাল আই আছে। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল সি ক্যাপিটাল আই, এখানে যেহেতু ক্যাপিটাল আই আছে রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে সাদা। এখানে অবশ্যই ক্যাপিটাল আই আছে রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে সাদা। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এটা ক্যাপিটাল আই থাকার কারণে সাদা হবে। এবং এখানে ক্যাপিটাল আই নাই অর্থাৎ ক্যাপিটাল সি স্মল আই, এখানে রঙিন বৈশিষ্ট্য প্রকাশের জন্য ক্যাপিটাল সি আছে কিন্তু বাধা প্রদানকারী ক্যাপিটাল আই নাই, তাই এইটা হবে রঙিন। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল সি ক্যাপিটাল আই অবশ্যই সাদা। ক্যাপিটাল একইভাবে ক্যাপিটাল সি ক্যাপিটাল স্মল আই, এখানে ক্যাপিটাল আই নাই অর্থাৎ রঙিন বৈশিষ্ট্য প্রকাশিত জিন ক্যাপিটাল সি আছে কিন্তু বাধা প্রদানকারী জিন ক্যাপিটাল আই নাই, তাই রঙিন হবে। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই সাদা। একইভাবে ক্যাপিটাল সি স্মল আই সাদা। একইভাবে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল সি ক্যাপিটাল আই, এখানে এটা সাদা কেন হলো? হ্যাঁ, এখানে অবশ্যই ক্যাপিটাল আই আছে কিন্তু রঙিন বৈশিষ্ট্য প্রকাশের ক্যাপিটাল সি নাই, অতএব এটা অবশ্যই সাদা হবে। আর এখানে ক্যাপিটাল সি নাই কিন্তু ক্যাপিটাল আই আছে তাই সাদা হবে। এখানে ক্যাপিটাল সিও আছে ক্যাপিটাল আইও আছে, যেহেতু আই আছে তাই সাদা হবে। এখানে ক্যাপিটাল সি আছে কিন্তু ক্যাপিটাল আই নেই, তাই এটা রঙিন হবে। এখানে ক্যাপিটাল সি নাই কিন্তু ক্যাপিটাল আই আছে তাই সাদা হবে। আর এখানে ক্যাপিটাল সি নাই ক্যাপিটাল আইও নাই তাই সাদা হবে, অর্থাৎ রঙিন বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্যাপিটাল সি না থাকার কারণে এটা সাদা হবে। আমরা ছাত্রছাত্রীরা বেশিরভাগ সময় এই জায়গাটাতে ভুল করে ফেলি, এইটা যেহেতু ক্যাপিটাল আই নাই আমরা এটাকে রঙিন দিয়ে ফেলি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু রঙিন বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্যাপিটাল সি অনুপস্থিত। এখন আমরা চেকার বোর্ডের ফলাফল বিশ্লেষণ করব। এখানে দেখা যায় যে সাদা লেঘন মোরগ মুরগিতে রং প্রকাশের জন্য দায়ী জিন থাকলেও এর সঙ্গে একটা বাধা দানকারী জিন থাকায় এটা রং প্রকাশে অসমর্থ হয়েছে। 3 প্রকার বাচ্চায় রঙিন বৈশিষ্ট্য জিন থাকায় বাধা দানকারী জিন না থাকায় এদের রং বর্ণ বা রঙিন হয়েছে। এক্ষেত্রে বাধা দানকারী জিন ক্যাপিটাল আই নেই, রং প্রকাশের জন্য দায়ী জিন ক্যাপিটাল সি নেই, সুতরাং সাদা হয়েছে। এভাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম অর্থাৎ 13টা সাদা এবং 3টা রঙিন পাওয়া গেছে। এখন আসো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। এটা দ্বৈত মানে আমরা জানি যে দুটা, এবং প্রচ্ছন্ন মানে জানি যে যে বৈশিষ্ট্যটা লুকিয়ে থাকে। আর এপিস্টাসিসটা এতক্ষণ দেখেই নিলাম, দুটা ভিন্ন লোকাসে অবস্থিত দুটা প্রচ্ছন্ন অ্যালিল যখন একে অপরের প্রকট অ্যালিলকে কোনো বৈশিষ্ট্যই প্রকাশ করতে দেয় না, বাধা দেয়, তখন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলে। এই যে মানুষের জন্মগত দেখা যায় যে অনেক বাচ্চা জন্মায় যারা কথা বলতে পারে না, কানে শোনে না, অর্থাৎ মুখ বধিরতা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন
অ্যাপিস্টাসিসের উদাহরণ। F2 জনুতে বাক শ্রবণক্ষম ও মুখ বধিরের সংখ্যা 9:7। কিভাবে হলো? আমরা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিসের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা নিব ক্যাপিটাল ডি স্মল এম এবং স্মল ডি ক্যাপিটাল এম। এক্ষেত্রে আমরা কি করব? আমরা মুখ বধির ক্যাপিটাল ডি স্মল এম আর মুখ বধির নিব ক্যাপিটাল এম স্মল ডি। আমাদের ফার্স্ট জেনারেশনে ক্যাপিটাল ডি স্মল এম আসবে, যেহেতু ক্যাপিটাল এখানে দ্বৈত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রয়ে গেছে স্মল ডি স্মল এম, এখানে বাক শ্রবণক্ষম হবে, সকলেই বাক শ্রবণক্ষম হবে। এরপরে আমাদের সেকেন্ড জেনারেশনে গিয়ে আমরা পাবো ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল এম এবং স্মল ডি স্মল এম। চেকার বোর্ডের মাধ্যমে আমরা সহজে দেখে নিই, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম এর সাথে যখন ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম ক্রস করবে তখন আমরা এভাবে ক্রসগুলো করে নিই। এখানে আমরা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস খুঁজে বের করব, অর্থাৎ স্মল ডি এবং স্মল এম খুঁজে বের করব, এবং স্মল এম যখন আমরা পাবো তখন আমরা পাবো হচ্ছে সংখ্যায় 7টা, আর আমাদের বাকশ্রবণক্ষম হবে 9টা, অর্থাৎ বাকশ্রবণক্ষম 9, মুখ বধির হচ্ছে 7। এরপরে সব পরিপূরক জিন, ভিন্ন লোকাসে অবস্থিত দুটা ভিন্ন ধরনের প্রকট জিনের পারস্পরিক ক্রিয়ায় নতুন বৈশিষ্ট্য প্রকাশ ঘটলে সেটাকে আমরা বলবো পরিপূরক জিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিষ্টি মটরশুঁটি বা সুইট পি, যেটা ল্যাথুরাস অডোরেটাস, এই মটরশুঁটির ফার্স্ট জেনারেশন বেগুনি সাদা ফুলধারী উদ্ভিদের অনুপাত হচ্ছে 9:7। এখন আমরা এদের জিনোটাইপটা দেখি। এরা ফার্স্ট জেনারেশনে ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল সি, স্মল পি, আর এখানে আমরা ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি, স্মল পি ফার্স্ট জেনারেশনে যে ফ্যামিলি পেলাম সকলেই বেগুনি ফুল ছিল। এরপর আমরা সেকেন্ড জেনারেশনে গিয়ে যখন চেকার বোর্ডের মাধ্যমে একইভাবে করব তখন আমরা দেখি যে 9টা বেগুনি এবং 7টা সাদা ফুল এসেছে, অর্থাৎ এখানে দ্বৈত প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো এখানে যেমন স্মল সি এগুলো সব সাদা হয়েছে, এখানে স্মল পি সাদা হচ্ছে, অর্থাৎ প্রচ্ছন্নগুলো যখন ডাবল হচ্ছে তখন সাদা হয়েছে, বাকিগুলো বেগুনি হচ্ছে। আমরা তখন অনুপাতটা বলবো 9:7, বেগুনি আর সাদার অনুপাত। এরপর পলিজেনিক ইনহেরিটেন্স, যে সকল জিন স্বতন্ত্র লোকাসে অবস্থান করে অথচ একই চরিত্র বা ফিনোটাইপের বৈশিষ্ট্য প্রকাশ নিয়ন্ত্রণ করে, বহিঃপ্রকাশটা, তাদেরকে বলে গুণিতক বা মাল্টিপল বা পলিজিন। পলিজিনের উত্তরাধিকারকে বিজ্ঞানী ম্যাথার পলিজেনিক ইনহেরিটেন্স হিসেবে আখ্যায়িত করেছেন। 1904 সালে সুইডিশ বিজ্ঞানী নিলসন এহলে গম শস্যের বর্ণ সংক্রান্ত বংশগতি পরীক্ষার মাধ্যমে এই পলিজেনিক ইনহেরিটেন্সটা তিনি ব্যাখ্যা করেন। মনে করো নিগ্রো এবং শ্বেতাঙ্গ লোকের মধ্যে ক্রস হচ্ছে, এবং ফার্স্ট জেনারেশনে মিউলেটো দের গায়ের রং বংশগতি পলিজেনিক ইনহেরিটেন্সের একটা উদাহরণ। নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী জিন হচ্ছে ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2, আর যারা শ্বেতাঙ্গ তাদের বর্ণ সৃষ্টিকারী দুই জোড়া জিন হচ্ছে স্মল m1, স্মল m2। এবার দেখবো যে ফার্স্ট জেনারেশনে আমরা পেয়েছি স্মল m1, ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2, ক্যাপিটাল M2, এভাবে স্মল m1, স্মল m2, স্মল m2। ফার্স্ট জেনারেশনে আসলো ক্যাপিটাল, এই গ্যামেটগুলো যখন আমরা আলাদা আলাদা করলাম দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে, তখন আমরা ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2, স্মল m2 সকলেই কিন্তু মিউলেটো হলো। এরপর আমরা এই ফার্স্ট যে মিউলেটোদের মধ্যে ক্রস করলাম এবং চেকার বোর্ডের মধ্যে চলে গেলাম। একইভাবে চেকার বোর্ড আমরা আগে যেভাবে করেছি ঠিক সেভাবেই করলাম। একইভাবে আমরা দেখলাম যে 16 জনের মধ্যে একজন নিগ্রোদের মধ্যে কালো, একজন শ্বেতাঙ্গদের মতো ফর্সা, অর্থাৎ ফলাফল হতে আরো দেখা যায় যে এই জাতীয় বর্ণ সৃষ্টিকারী জিনের সংখ্যা
বৃদ্ধি পেলে ফিনোটাইপের বহিঃপ্রকাশের তীব্রতা আরো বৃদ্ধি পাবে। আবার এই সকল জিনের সংখ্যা যখন কম হবে ফিনোটাইপের বহিঃপ্রকাশের তীব্রতা কমে যাবে। আমি একটা বাড়ির কাজ দিচ্ছি তোমাদের, অ্যাসাইনমেন্ট 2টা এবং সৃজনশীল প্রশ্ন একটা। আমি সৃজনশীল প্রশ্নের পুরো প্যাটার্ন একটা দিচ্ছি। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এপিস্টেসিস মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রকৃত ব্যতিক্রম ব্যাখ্যা করো। আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে মিউলেটো বৈশিষ্ট্যের স্বামী স্ত্রীর কি বৈশিষ্ট্যের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করো। আর সৃজনশীল হচ্ছে পলিজিন কি, পলিজিনিক ইনহেরিটেন্স বলতে কি বোঝায়, 9:7 অনুপাতটির জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। আর এপিস্টেটিক জিন কিভাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে প্রভাবিত করে বিশ্লেষণ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমরা অ্যাপিস্টেসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস সম্পর্কে জানলাম এবং পলিজেনিক ইনহেরিটেন্সে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। একটা গ্রুপ, একটা জিনের গ্রুপ যখন পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশ করবে, অর্থাৎ মনে করো একজন নিগ্রোর সাথে একজন শ্বেতাঙ্গর বিয়ে হলো, ফার্স্ট জেনারেশনে কি হবে? ফার্স্ট জেনারেশনে মাঝামাঝি, অর্থাৎ নিগ্রো আর শ্বেতাঙ্গের মাঝারি বর্ণ, যেটাকে বলা হয় মিউলেটো। আর সেকেন্ড জেনারেশনে গিয়ে একজন নিগ্রো হবে, একজন শ্বেতাঙ্গ হবে, আর 6 জন হবে মিউলেটো, আর 4 জন হবে হালকা রং, 4 জন হবে গাঢ় রং। খুব সহজভাবে আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা চাপ দিবে। তাহলে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজেকে সুরক্ষিত রাখো, পরিবারকে সুরক্ষিত রাখো, তাহলে গোটা দেশ সুরক্ষিত থাকবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন আরেকটি টপিকস নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।